প্রিয়াঙ্কা শীল লেখা গল্প নোঙর। অরুণাভ ল্যাপটপের সামনে বসে অফিসের কাজগুলো সারছিল। আজকাল অফিসে কাজের চাপ বেশি থাকায় মাঝে মধ্যেই বাড়িতে ফেরার পরেও অফিসের কাজের হ্যাপাগুলো সামলাতে হয় অরুণাভকে। এমন সময় অরুণাভ সেলফোনটা বেজে ওঠে। অরুণাভ একটু অন্যমনস্কভাবে ফোনের দিকে তাকাতেই দেখে ঋতুর ফোন আসছে। মোবাইল স্ক্রিনে ঋতুর ফোন নম্বরটা ডিসপ্লে হচ্ছে দেখে অরুণাভ কেমন যেন একটা বিপদের গন্ধ পায়। চকিতে হাতের কাজ ফেলে ফোন রিসিভ করে অরুণাভ। ফোনের ও প্রান্ত তখন ঋতুর কান্না জড়ানো গলার স্বর ভেসে আসছে। অরুণাভদা, একবার আসতে পারবে? ও যেন কেমন একটা করছে। আমার ভীষণ ভয় করছে অরুণাভদা, ভয়ে আমার হাত পা কাঁপছে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো অরুণাভদা, প্লিজ। ঋতু তখনও ভয়ে যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে প্রায় পাগলের মতো কেঁদে চলেছে। অরুণাভ পুরো ঘটনাটার আকস্মিকতায় খানিক হতভম্ব হয়ে গিয়েও মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, ঋতু, হোল্ড অন, আই অ্যাম কামিং। অরুণাভ বাড়ি থেকে বেরোনোর সময় লক্ষ্য করে দেখল তার অসুস্থ মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। অরুণাভ আর মাকে বিরক্ত না করে এই অসময়ে ঘুম না ভাঙিয়ে বাইরে থেকে ফ্ল্যাট লক করে বেরিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ শুধু অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এই একঘেয়ে রুটিন মেনে চলেছে অরুণাভ। অফিস শেষে অসুস্থ মায়ের দেখাশোনা করা, বাড়ির টুকিটাকি দরকারি কাজগুলো সারা, এই নিয়েই অরুণাভর জীবনের এতগুলো বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারল না অরুণাভ। তাই এই দীর্ঘ ক্লান্তিময় জীবনটা এখন আর বেশি ভোগাতে পারে না অরুণাভকে। সবটাই যেন বড্ড বেশি গা সওয়া হয়ে গেছে ওর। কিন্তু এই অসময়ে এখন এত রাতে বাইরে না বেরোলেও তো চলতো না। ঋতু এই এত রাতে এইভাবে ফোন করে কাঁদছিল কেন? কথাটা ভাবতেই অরুণাভর মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। পুরো রাস্তায় একা ড্রাইভ করতে করতে অরুণাভর তখন শুধু বড্ড বেশি পুরনো কথাই মনে পড়ছিল। নিঃসঙ্গ ক্লান্ত একাকী অরুণাভর জীবনে এখন এই নিঃস্ব স্মৃতিগুলো ছাড়া আর কিছুই তো পড়ে নেই। ঋতু যে বহু আগেই ওকে একেবারে নিঃস্ব করে দিয়ে চলে গেছিল, আর সেই নিঃস্ব রিক্ত মানুষটার কাছে ঋতুর দেওয়া সুন্দর স্মৃতিগুলো ছাড়া আর তো কোনো সহায় সম্বল নেই। চোখ বন্ধ করতেই অরুণাভ চোখের সামনে ভেসে ওঠে একের পর এক পুরনো স্মৃতি। সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল অরুণাভ। দরজায় কলিং বেল বাজতেই দরজা খুলে ভীষণ অবাক হয়ে যায় অরুণাভ। অরুণাভ দরজা খুলতেই দেখে ঋতু দাঁড়িয়ে আছে। অরুণাভকে দেখে একটু বোকা বোকা হাসি হেসে অপ্রস্তুত হয়ে বলে ওঠে, সরি এভাবে হঠাৎ করে এখানে চলে আসার জন্য। আসলে তনুর কাছ থেকে তোমার ফোন নম্বর আর বাড়ির ঠিকানাটা জোগাড় করেছিলাম। এই বৃষ্টিতে নেটওয়ার্ক খুব খারাপ, তোমায় কিছুতেই ফোনে পাওয়া যাচ্ছিল না, তাই এখানেই চলে এলাম। অরুণাভ তখনও ঋতুর দিকে মুগ্ধ দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে রয়েছে। ভেতরে আসবে না, এ কথাটাও বলতে ভুলে গেছে। ঋতু নিজেই বলে উঠল, অরুণাভদা, একটু ভেতরে আসা যাবে? খুব দরকার আছে তোমার সাথে। ঋতুর কথায় অরুণাভ সম্বিত ফেরে একটু লজ্জা পেয়ে বলে ওঠে, দেখেছো কাণ্ড, একেবারেই ভুলে গেছি তোমায় ভেতরে আসতে বলতে। ঋতু ভেতরে আসতেই অরুণাভর মন এক অদ্ভুত অজানা আনন্দে ভরে ওঠে। কলেজে পড়াকালীন অরুণাভর মা বহুবার বলেছিল ওকে, হ্যাঁ রে, তোর কোনো গার্লফ্রেন্ড জুটলো না? কই, কোনো দিন তো কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এলি না? অরুণাভ মজা করে উত্তর দিয়েছিল ওর মাকে, মা, আমি আর কোনো গার্লফ্রেন্ডকে এ বাড়িতে নিয়ে আসছি না, একেবারে তোমার বৌমাকে ঘরে নিয়ে এসে তুলব। মা অবাক হয়ে বলেছিল, সে কি রে, ভেতরে ভেতরে কি সব ঠিক করা হয়ে গেছে? অরুণাভ তখনও মজার সুরে বলেছিল, সেটা তো সময় আসলেই বুঝতে পারবে মা। সেদিনের পর থেকে অনেকটা সময় তখন কেটে গেছিল অরুণাভর জীবনে। অথচ কলেজের পর অফিস জীবনে প্রবেশ করেও কেন জানি না অরুণাভ কোনোদিনই কোনো মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে এসে ওর মায়ের সাথে আলাপ করাতে পারল না। হ্যান্ডসাম, স্মার্ট, এলিজিবল ব্যাচেলার ছেলেটির জীবনে ঠিক এমনটা হওয়ার কথা তো ছিল না। বন্ধুরাও সবাই বহু বছর প্রেম করার পর বিয়ে করে একের পর এক সংসারী হয়ে যাচ্ছে, অথচ পেছনে পড়ে রয়েছে শুধু অরুণাভ। চাকরিতে সেটেলড হওয়ার পরেও কেন জানি না কিছুতেই অরুণাভর মন কোনো সুন্দরী ললনার আকর্ষণে মজ্জিল না। সবাইকে বড্ড প্লাস্টিকের পুতুল মনে হচ্ছিল অরুণাভর। তারা যে কেউ খারাপ ঠিক তা নয়,
কিন্তু বাবার মৃত্যুর পর থেকে অরুণাভকে অনেক স্ট্রাগল করে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়েছে। তাই মেকআপ আর সেলফি নিয়ে অবসেসড ফ্যান্টাসির জগতে ডুবে থাকা নারীকুল এই সারা জীবন স্ট্রাগল করে নিজের লক্ষ্যে পৌঁছানো ছেলেটার মনটাকে কিছুতেই ছুঁতে পারছিল না। অরুণাভর হাই স্যালারি আর হ্যান্ডসাম লুকসের আকর্ষণে মেয়েরা ওর প্রেমে পড়ছিল, কিন্তু অরুণাভর মন নিজের অজান্তেই খুঁজে চলছিল এমন এক নারীকে যে অরুণাভর বাহ্যিক আকর্ষণের জন্য অরুণাভর প্রেমে পড়বে না, অরুণাভকে ভালোবেসে মমতা দিয়ে আগলে রাখবে অরুণাভর ভেতরে যে খাঁটি মানুষটা রয়েছে সেই মানুষটার জন্য। এমন এক নারীকে নিয়ে অরুণাভ স্বপ্ন দেখেছিল, যাকে অরুণাভ নিজের জীবনের স্ট্রাগলের গল্পটা করে শান্তি পাবে। সেই নারী সেই সময় তার মেকআপ নিয়ে ব্যস্ত হয়ে না থেকে অরুণাভ যন্ত্রণাগুলো বোঝার চেষ্টা করবে। এমন এক নারী যে অরুণাভকে একটা থিতু সংসার দেবে, একটা ঘর দেবে, যে ঘরে দিনের শেষে একটা ক্লান্ত মানুষ বাড়ি ফিরলে তার লক্ষ্মীমন্ত বউ দরজার কাছে উদ্বিগ্ন চোখে তার পথ চেয়ে অপেক্ষা করবে। অরুণাভর কপালের ভাঁজে জমা ঘাম দেখে বলে উঠবে, কি গো, আজ অফিসে খুব খাটনি গেল না? আমি সেই কখন থেকে তোমার জন্য তোমার পছন্দের সব রান্না করে অপেক্ষা করছি জানো, আর তুমি এত দেরি করে বাড়ি ফিরলে। ব্যাস, শুধু এইটুকুর অপেক্ষাতেই যেন অরুণাভর আজও বিয়ে করা হলো না। সেই লক্ষ্মীমন্ত বউকে আজও যেন ঠিক কারোর মধ্যেই খুঁজে পেল না অরুণাভ। বন্ধুরা অবশ্য বলে অরুণাভ পাত্রী নির্বাচনের ব্যাপারে খুবই খুঁতখুঁতে, আর ওর মা বলে এই ছেলের মতিগতির জন্য আমার আর এ জন্মের নাতিপুতির মুখ দেখা হলো না। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন ঋতু অরুণাভর ফ্ল্যাটে পা রাখল, অরুণাভর মনে হলো যেন ওর সব অপেক্ষার অবসান হলো। ঋতুর মধ্যেই অরুণাভ যেন নিজের স্বপ্নকে খুঁজে পেল, যেন সেই লক্ষ্মীমন্ত নারীর ঘর আলো করা রূপের ছটায় ওর ওই অগোছালো ঘরও নতুন করে আলোয় ভরে উঠছে। কেন জানি না মনে হলো অরুণাভর এইবারে বোধহয় ওর মাকে গিয়ে বলতে পারে, মা, আমি তোমার বৌমাকে খুঁজে পেয়ে গেছি। আবারও ঋতু নিজেই বকবক করে ওঠে, ও অরুণাভদা, কাকিমার সাথে আলাপ করাবে না? অরুণাভ ভ্যাবাচাকা খেয়ে বলে ওঠে, হ্যাঁ নিশ্চয়ই। অরুণাভর মা সেই সময় সন্ধেবেলায় পুজোয় বসেছিল। মা পুজো সেরে উঠতেই অরুণাভকে মা বলল, মা, ও ঋতু, নীলাদ্রির বোন তনুর বান্ধবী। ওর সাথে আমার সপ্তাহখানেক আগে তনুর জন্মদিনেই আলাপ হয়েছে। ছেলের মুখে ফুটে ওঠা খুশির সুপ্ত আভা দেখে মাও সেদিন বুঝতে পেরেছিল ছেলের মনে এই এতদিনে বসন্তের পরশ লেগেছে। তাই ঋতুর থুতনি ধরে নাড়িয়ে বলে উঠেছিল, মা, বাহ, বেশ লক্ষ্মীমন্ত দেখতে তো তোমায়। ঋতু ততক্ষণে একটা ঝুপ করে প্রণাম সেরেছে মাকে। এদিকে প্রেমে বিগলিত অরুণাভ ততক্ষণে মনে পড়েছে ঋতু ওকে কিছু একটা দরকারি কথা বলতে এসেছিল। তাই একটু সিরিয়াস গলায় বলে উঠল, কি যেন একটা তুমি বলতে এসেছিলে ঋতু? ঋতু মায়ের সামনে সব কথা বলতে একটু ইতস্তত বোধ করছিল। অরুণাভর মা বুঝতে পেরে বলল, তোরা কথা বল, আমি একটু চা করে আনছি। মা কিচেনে চলে যেতেই ঋতু কাঁদো কাঁদো গলায় বলে উঠল, অরুণাভদা, ভীষণ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। একটা চাকরি জোগাড় করে দিতে পারবে? অনেককে বলেছি, কেউ কিছু করে দিচ্ছে না। বাবা সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই প্যারালাইজ হয়ে বিছানায় শুয়ে। জমানো টাকায় আর কদিন চলবে বলো? এদিকে ভাইয়ের পড়াশোনা, বাবার ওষুধ, সংসার খরচ, সব সামলাতে গিয়ে আমি যে একেবারে হিমশিম খাচ্ছি অরুণাভদা। কিছু একটা ব্যবস্থা প্লিজ করে দাও। কথা বলার উত্তেজনায় ঋতু সেদিন অরুণাভর হাত দুটো ধরে ফেলেছিল। অরুণাভর কাছে আজও সেই স্পর্শটুকুই বোধহয় জীবনের সব থেকে পরম প্রাপ্তি হয়ে রয়ে গেছে। ঋতুর জীবনের এই যন্ত্রণার কথা শুনে অরুণাভ বুঝতে পেরেছিল যে নিজেই এত স্ট্রাগল করছে, সে নিশ্চয়ই অরুণাভর জীবনের স্ট্রাগলটাও বুঝতে পারবে। অরুণাভ সেদিন ঋতুর হাতের উপর নিজের হাত রেখে পরম আশ্বাসের সুরে বলে উঠেছিল, চিন্তা করো না ঋতু, আমি দেখছি কি করা যায়। এবার একটু হাসো তো দেখি, হাসলে তোমায় কত সুন্দর লাগে জানো। অরুণাভর কথায় ঋতু সেদিন খিলখিলিয়ে হেসে ওঠে। ভাবনার মাঝেই অরুণাভর গাড়ি ঋতুর বাড়িতে পৌঁছে গেছে। বাস্তবের মাটিতে পা রাখতেই অতীতের স্মৃতিটা ততক্ষণে নিজে থেকেই দরজা বন্ধ করে নেয়। অরুণাভ ঋতুর বাড়িতে যেতেই ঋতু উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে ছুটে এসে বলে, বুঝতে পারছি না ওর কি হয়েছে, এমন কেন করছে। আমি কিছু বুঝতে না পেরেই তোমাকে ডাকলাম অরুণাভদা, আমায় ভুল বুঝো না।
কথাটা বলেই ঋতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আজও অরুণাভ ঋতুর কান্নায় বিধ্বস্ত চেহারার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। অথচ আজও অরুণাভ ঠিক সেদিনকার মতোই নিরুপায়, যেদিন ঋতু ওকে ছেড়ে চলে গেছিল। মুহূর্তে নিজেকে শক্ত করে বলে ওঠে অরুণাভ, অভিষেকবাবু ঘরের ভেতরে আছে তো? আমি বরং একবার ভেতরে গিয়ে দেখে আসি। উনি কেন এতটা ভায়োলেন্ট হয়ে উঠেছেন আজ? ঋতু ভয়ে কাঁদতে কাঁদতে অরুণাভর কনিয়ের কাজটা চেপে ধরে বলে ওঠে, যেও না অরুণাভদা, ও পাগল হয়ে গেছে, পাগলের মতো জিনিসপত্র ছুঁচ্ছে। আমি বুবলাইকেও ও বাড়ির জেঠিমার কাছে রেখে এসেছি। ও এ অবস্থায় নিজের বাবাকে দেখলে কতটা কষ্ট পাবে বলো তো? ও তো যা পাগল হয়ে রয়েছে, এখন নিজের ছেলেকেও না ধরে দুঘা চড়িয়ে দেয়। আমার ভীষণ ভয় করছে অরুণাভদা। ঋতু কাঁদতে কাঁদতে অরুণাভর পায়ের কাছে বসে পড়ে। অরুণাভ ঠিক সেই সময় কি করবে বুঝতে না পেরে নিজের একজন সাইকিয়াট্রিস্ট বন্ধুকে ফোন করে। পরের দিন গাড়ি করে মেন্টাল অ্যাসাইলামে চলে যাচ্ছে অভিষেক। বুবলাইকে কোলে নিয়ে শূন্য দৃষ্টিতে ঋতু সেই হারিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে রয়েছে। ঋতুর গালে চোখের জলের রেখা শুকনো হয়ে গেছে। অরুণাভ ঠিক সেই সময় বুঝতে পারছে না ঠিক কি বলে সান্ত্বনা দেবে ও ঋতুকে। ও সাইকিয়াট্রিস্ট বন্ধু গতরাতে অভিষেককে চেক আপ করে বলল, ইমিডিয়েটলি ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করুন। উনি যেভাবে ভায়োলেন্ট হয়ে উঠছেন, তাতে করে ওকে বাড়িতে রেখে সুস্থ করার চেষ্টা করলে আপনার অনেকটাই বিপদ থাকবে বইকি। ঋতু নিরুপায়ভাবে মাথা নাড়িয়ে সাই দিয়েছিল ডাক্তারের কথায়। কিন্তু এখন এই নিঃস্ব মানুষটাকে কিভাবে ফেস করবে অরুণাভ? এখন যে ঋতুকে ওর নিজের থেকেও বেশি নিঃস্ব মনে হচ্ছে। ঋতু নিজেই এগিয়ে আসে অরুণাভর দিকে। অন্যমনস্কভাবে ক্লান্ত গলায় বলে ওঠে, অরুণাভদা, ছেলেটাকে একা হাতে মানুষ করতে পারবো তো আমি? অরুণাভ আশ্বাস ভরা গলায় বলে উঠল, পারবে ঋতু, ঠিক পারবে। ঋতু দিগ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে অরুণাভর বুকে মাথা রেখে বলে উঠল, সারা জীবন কি আমি শুধু হারবো অরুণাভদা? আমি কি কখনো জিততে পারবো না? আর কত কষ্ট পাবো আমি অরুণাভদা? অরুণাভর কাছে ঋতুর এ প্রশ্নের কোনো উত্তর ছিল না। সত্যি, মেয়েটা সারা জীবন বড় যন্ত্রণায় জ্বলল। কিন্তু যে মানুষ এই দীর্ঘ লড়াই ও ক্লান্ত না হয়ে সমানে লড়ে যায়, সেও যে সমানভাবে জয়ী, সে কথা কেমন করে বুঝিয়ে বলতো সেদিন অরুণাভ ঋতুকে? অরুণাভ বাড়িতে ফিরে আসে। রাতের বেলায় কিছুতেই ঘুম আসছিল না ওর দু চোখে। চোখের সামনে আবারও পুরনো স্মৃতির ভিড়। এক বন্ধুর অফিসে ঋতুকে রিসেপশনিস্টের চাকরিটা জোগাড় করে দিয়েছিল অরুণাভ। তারপর থেকে প্রায় সন্ধেবেলায় ছুটির দিনে ঋতুর বাড়িতে অরুণাভর যাতায়াতটা বাড়তে থাকে। ঋতুর অসুস্থ বাবার জন্য ওষুধ, ভাইয়ের পছন্দ মতো খাবার, কোনো না কোনো কিছু হাতে নিয়ে ওদের বাড়িতে যাওয়াটা এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছিল অরুণাভর। অথচ কোনো দিনই মুখের ভাষায় ওর ঋতুকে নিজের মনের কথা কিছুতেই বলা হয়ে ওঠেনি। কিছু সময় নীরবতাও যেন অনেক কথা বলে দেয়। অরুণাভ যখন ওদের বাড়িতে যেত, ঋতু সলজ্জ দৃষ্টিতে অরুণাভর দিকে তাকিয়ে থাকত। কিছু না বলতেই দুজনেই যেন দুজনের মনের কথা বুঝতে পারত। প্রায় কয়েক মাস এভাবে চলার পর অরুণাভকে বেশ কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে যেতে হয়। এই সময়টাই অরুণাভর সাথে ঋতুর ফোনেও কোনো কথা হয়নি। অরুণাভ একের পর এক ফোন করে গেছে, অথচ ঋতু ফোন তোলেনি। এই নিয়ে অরুণাভ বেশ চিন্তায় ছিল। অরুণাভ যেদিন ফিরে আসে, সেদিনই হঠাৎ ফোন আসে ঋতুর, অরুণাভদা, একবার আসতে পারবে? কিন্তু সেদিন অরুণাভ ঋতুর ভারী গলার স্বর শুনে বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটে গেছে ততদিনে ওর জীবনে। তাই চমকে ওঠা গলায় বলে ওঠে, কি হয়েছে ঋতু? কেন এমন ডিপ্রেসড লাগছে তোমায়? ঋতু বিষণ্ণ গলায় উত্তর দেয়, বাবা মারা গেছে অরুণাভদা, দিন 10 হলো। তুমি পারলে একবার শ্রাদ্ধের দিন এসো। ঋতুর বাবা মৃত্যুর খবর শুনে সেদিন অরুণাভ ভীষণ অবাক হয়েছিল। মেয়েটার মাথার ওপর থেকে গার্জেনের ছায়া সরে গেল। যতই চাকরি করুক, কিন্তু একটা অবিবাহিত মেয়ের পক্ষে এখনও আমাদের সমাজে একা একা তার ভাইকে নিয়ে থাকাটা পুরোপুরিভাবে নিরাপদ তো নয়। 7-5 ভেবেই সে রাতে ভালো করে ঘুম আসছিল না অরুণাভর দু চোখে। এপাশ ওপাশ করতে করতে অরুণাভ সিদ্ধান্ত নেয়, না, আর বেশি দেরি করলে চলবে না। এর মধ্যেই ওকে ঋতুর কাছে বিয়ের প্রস্তাবটা রাখতে হবে, না হলে ওই বা একা একা কি করে ভাইকে নিয়ে থাকবে। আর অরুণাভর পক্ষেও আর বেশি দিন একা একা ঋতুকে ছেড়ে থাকাটা একদম সম্ভব হচ্ছিল না। ঋতুর সাথে ঋতুর বাবা শ্রাদ্ধেই অরুণাভর শেষ দেখা হয়।
ঋতু অপরাধীর চোখে তাকিয়ে সেদিন বলে উঠেছিল অরুণাভকে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে অরুণাভদা। কথাটা শুনেই অরুণাভর পায়ের তলা থেকে মাটি সরে যায়। অরুণাভ কিছু বলার আগেই ঋতু বলে ওঠে, বাবার বন্ধুর ছেলের সাথে কাকার আমার বিয়ে ঠিক করে রেখেছে। বাজারে বাবার অনেক দেনা রয়েছে। মায়ের মৃত্যুর আগে মায়ের অসুখের জন্য বাবাকে অনেক টাকা ধার নিতে হয়েছিল। আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। অভিষেক বাবার বন্ধুর ছেলে। ওরা বলেছে বাবা সব দেনা শোধ করে দেবে, আর ভাইটারও সব দায়িত্ব ওরা নেবে। কথাটা বলতে বলতেই ঋতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। অরুণাভ বুঝতে পারে ঋতু কেন কাঁদছে। কাকাদের সাথে জমি বাড়ির মামলা নিয়ে অরুণাভর অনেকটা টাকা জলের মতো খরচ হচ্ছে তখন। ঋতু অরুণাভ সম্পর্কে এ কথাটা খুব ভালোভাবেই জানত। তার উপর অরুণাভকেও ওর বাবার দেনা শোধ করতে হচ্ছে। অরুণাভর বাবাও তার মৃত্যুর আগে বেশ কিছু ধার করেছিলেন অরুণাভর পড়াশোনা আর ওদের নিজেদের ফ্ল্যাট কিনতে গিয়ে। অরুণাভর পক্ষে সত্যিই এত খরচের বোঝা সামলে ঋতুর বাবার দেনা শোধ করা সম্ভব ছিল না। তাই সবটা বুঝতে পেরে অরুণাভ চুপ করে নিরুপায়ভাবে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলতে না পেরে। ঋতু নিজেই কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিতে পারবে অরুণাভদা? আমি যে বড্ড নিরুপায়। অরুণাভ সেদিন ঋতুর কথায় ক্লান্তভাবে হেসে ঋতুর মাথায় হাত দিয়ে বলে উঠেছিল, ধুর পাগলি, এতে ক্ষমা করার কি আছে? তুমি কাকে বিয়ে করতে চাও সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। সেখানে আমি তোমাকে কিছু বলার কেউ নই। দেখো, একদিন তুমি খুব সুখী হবে। পরিস্থিতির কাছে সেদিন ওদের দুজনের ভালোবাসা হেরে গেছিল। অরুণাভ নিঃস্ব হৃদয়ে ফিরে এসেছিল সেদিন, আর ঋতু অসহায়ভাবে নিজেদের অসমাপ্ত ভালোবাসার পরিণতি মেনে নিয়েছিল। আজ নিয়তি আবার এক কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে অরুণাভকে। সেদিনের পর থেকে অরুণাভর জীবনে বহু বছর কেটে গেছে, কিন্তু অরুণাভ নিজের জীবনে চেয়েও এগোতে পারেনি। কেন জানি না, চেয়েও অরুণাভ আর কোনো নারীকে ভালোবাসতে পারল না। চোখ বন্ধ করলেই যে বেনারসি পরিহিতা কনে বেশের নারীকে নিজের বধূরূপে দেখতে পায় অরুণাভ, সে তো ঋতু ছাড়া আর কেউ নয়। কিন্তু আজও ঋতুকে নিয়ে এমনটা ভাবা তো সমাজের কাছে অসঙ্গত। তাহলে কেন এমনটা ভাবছে অরুণাভ? বহু বছর ঋতুর সাথে কোনো যোগাযোগ ছিল না অরুণাভর, কিন্তু নীলাদ্রির বোন তনু ছেলের মুখে ভাতের নেমন্তন্নে গিয়েই আবার মুখোমুখি হয় অরুণাভ আর ঋতু। অরুণাভ অবশ্য আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। অন্যের ঘরণীর প্রতি দুর্বলতা রাখাটাও তো এক প্রকার অন্যায়। ঋতুই সেদিন কথা বলতে আসে অরুণাভর সাথে। সেদিন কথায় কথায় জানতে পারে অরুণাভ ঋতুর স্বামী অভিষেক মানসিক রোগে আক্রান্ত, সিজোফ্রেনিয়ার রোগী। কথাটা না জানিয়েই ওরা ঋতুর সাথে অভিষেকের বিয়ে দিয়েছিল, যাতে অভাবী মেয়েটা তার ভাইকে মানুষ করার দায়িত্ব আর মৃত বাবার ঋণ শোধ করার কৃতজ্ঞতার ভারে ডুবে গিয়ে মুখ বুজে অভিষেকের সাথে সংসার করে যায়। অরুণাভ নিজেই সেদিন ঋতুর সব কথা শোনার পর ওকে নিজের ফোন নম্বরটা দিয়ে এসেছিল, যদি ওর কখনো কোনো কাজে লাগে। ঋতু শ্বশুরবাড়ি বলতে তো এখন আর কেউ সেইভাবে নেই। ও শ্বশুরমশাই মারা গেছেন বহুদিন। শ্বশুরমশাইয়ের ব্যবসার টাকায় ওদের সংসারে কোনো অভাব নেই ঠিকই, কিন্তু মেয়েটা মানসিকভাবে কোনো দিনই শান্তি পেল না। 7-5 ভাবতে ভাবতেই সে রাতে ঘুমিয়ে পড়ে অরুণাভ। পরের দিন ভোরবেলা অরুণাভর ফোনটা বহুক্ষণ ধরে বেজে চলেছে। ঘুম চোখে অরুণাভ ফোন ধরতেই আবারও ঋতুর কান্না জড়ানো বিমর্ষ গলা স্বর ভেসে আসে, সব শেষ অরুণাভদা। অরুণাভ হকচকিয়ে ওঠে, জিজ্ঞেস করে, কি হয়েছে? ঋতু কাঁদতে কাঁদতে হতাশ গলায় উত্তর দিল, অভিষেক আর নেই। অভিষেকের এই হঠাৎ মৃত্যুর খবরে অরুণাভরও একটা ধাক্কা লাগে। খবরটা পাওয়া মাত্রই অরুণাভ কোনো রকমে ছুটতে ছুটতে ঋতুর বাড়িতে গিয়ে জানতে পারে যে গাড়িটা করে অভিষেককে মেন্টাল অ্যাসাইলেমে পাঠানো হয়েছিল, সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝ রাস্তায়। অরুণাভ ঘরে ঢুকেই দেখল ঋতু জানালার কাছে নিথর পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ঋতু চোখ দুটো শোকে ভারাক্রান্ত। ওকে দেখেই বুঝতে পারল অরুণাভ ও কথা বলার শক্তি হারিয়েছে। অরুণাভ মুখের ভাষায় এবারও কোনো সান্ত্বনা দিতে পারল না ঋতুকে। ঋতু অরুণাভকে দেখে নিজেই বলে উঠল, ডাক্তার বলেছিল অনেক দিন আগেই ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দিতে। আমি পারিনি, জানো তো। মানুষটাকে নিজের কাছে রেখেই সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলব ভেবেছিলাম, কিন্তু নিয়তি হয়তো এমনটা চাইল না। কথা বলতে বলতে ঋতু অসহায় দৃষ্টিতে তাকালো অরুণাভর দিকে। অরুণাভ ঋতুর হাতটা নিজের মুঠোয় ধরে বলে উঠল, আমরা যাকে ভালোবাসি সে মানুষ আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরেও আমাদের সাথেই সবসময় থাকে ঋতু।
অভিষেকবাবুও তোমার সাথেই থাকবেন। ঋতু এবার একটু ধরফড়িয়ে উঠে কান্না ভরা গলায় বলে উঠল, আমি কি শুধু ওইটুকু নিয়েই বাঁচব অরুণাভদা? আমার কপালে সুখ সহ্য হয় না বলো? অরুণাভ কয়েক মুহূর্ত চুপ করে থেকে এবার বলেই ফেলল, আমায় একটা সুযোগ দেবে ঋতু? জানি এটা হয়তো তোমাকে এই কথাগুলো বলার উপযুক্ত সময় নয়, তবু কেন জানি না নিজেকে আর আটকাতে পারলাম না ঋতু। আজও যে তোমায় বড্ড বেশি ভালোবাসি আমি। অরুণাভর কথা শুনে ঋতু ঝরঝরে ধারায় কাঁদতে লাগলো। অরুণাভ ঋতুর কান্না ভরা চোখের দিকে তাকিয়ে বলে উঠল, বুবলাইয়ের সব দায়িত্ব আমার। পারবে তুমি তোমার সব দায়িত্ব আমায় দিতে? কোনো কথা না বলে ঋতু অরুণাভর বুকে নিশ্চিন্তে আশ্রয় নিল সেদিন। সারা জীবন শুধু এইটুকু আশ্রয়ের অপেক্ষাতেই যে ঋতুকে বড্ড বেশি ভুগতে হয়েছে। অরুণাভর বুকে মাথা রেখে ঋতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকলো, যাতে সেই অশ্রু ধারায় ওর জীবনের সমস্ত যন্ত্রণা ধুয়ে মুছে যেতে পারে। অরুণাভ ঋতুর থুতনি ধরে ওপরে তুলে বলে ওঠে, পারবে আমায় ভালোবাসতে ঋতু? ঋতু কান্না ভরা চোখে অরুণাভর দিকে তাকিয়ে বলে ওঠে, এতদিন অন্যের ঘরণী হয়ে থেকে তার প্রতি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা সত্ত্বেও আমি যে তোমাকে ছাড়া আজও আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারিনি অরুণাভদা। ঋতুর কথা শুনে অরুণাভর চোখেও তখন জল ভেসে ওঠে। ঋতুকে বুকে টানতে টানতে অরুণাভ বলে ওঠে, আমাদের দুজনের ভালোবাসাকে বড্ড কঠিন পরীক্ষা দিতে হলো ঋতু। ঋতু অরুণাভর কথার কোনো উত্তর না দিয়ে ওর বুকে মুখ ঘষে ঘষে নিজের চোখের জল মুছতে থাকলো। আর অরুণাভ মনে মনে ভাবতে থাকলো, আমি তো সেই কবে থেকে নোঙর ফেলে বসেছিলাম। যদি সেদিন ঋতুও নোঙর ফেলতে পারত, তাহলে এত বড় ভরাডুবি ওর জীবনে কখনোই হতো না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।